দশম শ্রেণীর বাংলা ক্লাস আজকে দ্বিতীয় দিন। প্রথম ক্লাস হয়েছিল অসুখী একজন, পাবলো নেরুদার লেখা। এই কবিতাটি আগের ক্লাসে, প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম। আশা করি তোমরা কবিতাটা উপলব্ধি করতে পেরেছ। তোমরা কিছু প্রশ্ন আমাকে পাঠিয়েছ, আজকে সেই প্রশ্ন আমি আলোচনা করব। কিছু উত্তরও আমি তোমাদের কাছে পৌঁছে দেব। এখন বিষয় হলো, কবিতাটি তোমাদের কাছে খুব মনোগ্রাহী হয়ে উঠবে যদি কবিতার প্রতিটি চরণ, প্রতিটি শব্দ তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারো। সেই লক্ষ্যেই আমি প্রথম ক্লাসে শব্দ ব্যাখ্যা করেছিলাম কবিতাটি এবং বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা ইত্যাদি নিয়ে বলেছিলাম। আজকের ক্লাসটি কিন্তু সেই কবিতার বিষয়ে আলোচনা করব, শেষের দিকে একটু করব আলোচনা, কিন্তু আজকের ক্লাসটি হবে মূলত প্রশ্নোত্তর পর্ব নিয়ে। এই প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসে তোমরা সবাই জানো যে 1 নম্বরের প্রশ্ন আসে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ সাধারণভাবে আমরা যেটাকে এমসিকিউ বলি। এছাড়াও আরও 1 নম্বরের প্রশ্ন আসে যেটাকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বলি, যেটা কিন্তু শব্দসীমা বেঁধে দেওয়া আছে, কম বেশি 20টি শব্দ লিখতে হয়। এছাড়াও ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আসে, যার শব্দসীমা কম বেশি 60, যেটা লিখতে হয়, যে নম্বরটা থাকে 3 টানা 3 নম্বরও থাকতে পারে, কখনো 1+2 কিংবা 2+1 কিংবা 1+1+1, এইভাবে নম্বরটা থাকে। এই 3 ধরনের প্রশ্ন। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা সবাই জানো যে 150, কম বেশি 150 শব্দে লিখতে হয়, আর প্রশ্নের মান থাকে 5। এখন এই 4 ধরনের প্রশ্নই আমরা তৈরি করব, কিন্তু তোমাদের এমসিকিউ তৈরি করার ক্ষেত্রে আমি বারবার করে বলবো যে আলাদাভাবে এমসিকিউ তৈরি না করে কিছু কিছু তথ্য যদি খুব ভালো করে তোমরা অধিগত করতে পারো, তবে শুধু এমসিকিউ নয়, এসএকিউ, এই দুটো পর্বই কিন্তু তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবং তোমরা সমস্ত প্রশ্নেরই উত্তর করতে পারবে। আমি ঠিক সেইভাবেই বুলেট দিয়ে তোমাদের কাছে তথ্যগুলো কবিতা থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখবে, তোমরা খাতা, বই, কলম সঙ্গে রাখো। প্রয়োজনীয় কথাগুলো আমি যা বলবো, তোমাদের যেটা মনে হবে লিখে নেওয়া প্রয়োজন সেটা লিখে নেবে। এইভাবে আমি বারবার করে একটা কথাই বলবো, যাতে করে তোমাদের লিখতে অসুবিধে না হয়। কারণ তোমরা সবাই জানো যে ক্লাসরুমে পড়ানো আর এইভাবে অনলাইন পড়ানোর তফাৎ আছে, তবুও পড়াশোনাটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই। তোমরাও বাড়িতে পড়াশোনা করবে, পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে। যাই হোক, তোমাদের আমি যেটা বলবো, প্রশ্নগুলো যেগুলো এসেছে বা অনেকে তোমরা বলেছো যে মূল কাব্যগ্রন্থের নাম লিখে দেওয়ার জন্য, আমি আজকে তোমাদের কাছে সেই লিখে পৌঁছে দেব। কিন্তু কয়েকটি কথা আগে বলে নিচ্ছি যে প্রশ্নের ধাঁচটা কীরকম আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে এবং কিভাবে উত্তর করতে হবে, সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে এতক্ষণ ধরে বললাম এবং সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রশ্নটা নিয়ে আলোচনা করব মূলত। তো প্রখ্যাত চিলিয়ান কবি এই পাবলো নেরুদা, তিনি কিন্তু শুধু কবি ছিলেন না, তিনি কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন। আর পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্ডো রেয়েন্স বাসোয়ালতো, যে সম্পর্কে তোমাদের আমি কিন্তু আগের ক্লাসেও বলেছিলাম যে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া একজন বিখ্যাত কবি। আর মজার ব্যাপার হচ্ছে, পাবলো নেরুদা কিন্তু দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ যে চিলি, সেই চিলির প্রখ্যাত কবি। এই চিলির প্রধান সাহিত্য ভাষা স্প্যানিশ। পাবলো নেরুদা কিন্তু এই স্প্যানিশ ভাষাতেই সাহিত্য চর্চা করতেন এবং তিনি 1971 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই যে তোমরা আমার কাছে লিখে পাঠিয়েছিলে
যে তার যে মূল কাব্যগ্রন্থটা হচ্ছে এক্সট্রা ভাগারিয়া। এই যে মূল কাব্যগ্রন্থ, তার লা ডেসডিচাডা এই যে কবিতা, এই কবিতাটি আমাদের প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক নবারুণ ভট্টাচার্য মহাশয় অনুবাদ করেছিলেন, এবং সেই অনুবাদ কর্মটির নাম দেন আমাদের পাঠ্য অসুখী একজন। আর এই যে অনুদিত কবিতাটি, এই কবিতাটি তার যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেই কাব্যগ্রন্থটির নাম বিদেশি ফুলে রক্তের ছিটে। বিদেশি ফুলে রক্তের ছিটে। আর এই যে অসুখী একজন কবিতাটি, এর ইংরেজি তর্জমাটির নাম কিন্তু আনহ্যাপি ওয়ান, দ্য আনহ্যাপি ওয়ান। এটা মনে রাখবে, এটা এমসিকিউতে আসে, এসএকিউতেও দেয়। আর অসুখী একজন কবিতাটি এই যে তর্জমা করেছেন বাংলা ভাষায়, তিনি কিন্তু এতক্ষণ ধরে আমি যার কথা বলছিলাম, আমাদের খুবই প্রিয় মানুষ নবারুণ ভট্টাচার্য। আর এই পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া যে কাব্যগ্রন্থটি, এটি কিন্তু প্রকাশিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এই 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া মানে বুঝতেই পারছো আজ থেকে কত বছর আগে, দেশকাল, প্রেক্ষাপট ইত্যাদি সেই সময়কার নিরিখে। আর এই কাব্যগ্রন্থে মোট 61টি কবিতা ছিল, 61, 61টি কবিতা ছিল। আমাদের এই কবিতাটি তার একটি। আর এই কবিতার দিকে তোমরা এবার তাকাও। আমি মূল কথাগুলো যেটা আগের দিন বলেছিলাম সেটা আরেকবার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এবার কবিতার মধ্যে তোমরা যদি আসো, দেখতে পাবে যে এখানে বলছে আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম। এখানে আমি তাকে ছেড়ে দিলাম বলতে কবিতার কথক বা কবি তার প্রেয়সী তথা এক নারী কল্প দেশ মাতৃকাকে বুঝিয়েছেন। কিন্তু এটা বুঝতে হবে যে তার প্রেয়সী তথা এক নারী কল্প দেশ মাতৃকাকে বুঝিয়েছেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে এখান থেকে, এই অংশ থেকে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে একটু দেখে নেওয়া যাক। তোমাদের কাছে এমসিকিউ, এসএকিউ এর যে প্রশ্ন, সেটা আমি পয়েন্ট করে পৌঁছে দেব। আর সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু নিজেদেরই তৈরি করে নেবে। বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে তোমরা দেখবে, দেখলেই সেই উত্তরগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন দেখো, আমি যদি বলি, এতক্ষণ ধরে যে তথ্যগুলো তোমাদের সামনে আমি রাখলাম, সেই নিরিখে যদি প্রশ্নগুলো আসে, এইভাবে যদি প্রশ্নগুলো আসে যে অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হলো বলে 4টি নাম দিয়ে দিল, তার মধ্যে একটি নাম থাকবে, নিশ্চয়ই বুঝতেই পারছো, দ্য আনহ্যাপি ওয়ান। এবার দ্য আনহ্যাপি ওয়ান এটা যদি আমাদের জানা না থাকতো, তাহলে 4টে অপশান দিলে তার মধ্যে থেকে আমরা বেছে নিয়ে লিখতে পারতাম না। কিংবা ধরো, কবি পাবলো নেরুদার নেরুদা যে ভাষায় কাব্যচর্চা করেছেন তা হলো, 4টি নাম দেওয়া থাকবে, তার মধ্যে স্প্যানিশ একটি থাকবে, তাহলে আমাদের বেছে নিতে হবে স্প্যানিশটা। এইরকমভাবে বিভিন্ন রকমের এমসিকিউ এর প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আসতে পারে এবং আসবেও। আর এসএকিউ এর ক্ষেত্রে আমি যে পয়েন্টসগুলো তোমাদের কাছে তুলে ধরছি, সেই এসএকিউ এর পয়েন্টসগুলো কিন্তু সেইভাবে তোমাদেরকে জেনে নিতে হবে। আমি যেই পর্যন্ত বললাম, যে তাহলে প্রথম থেকে আরেকবার একটু চর্চা করিয়ে দিচ্ছি তোমাদের কাছে, যে আমি তাকে ছেড়ে দিলাম বলতে কবিতার কথক তার প্রেয়সী তথা এক নারীকল্প দেশমাতৃকাকে বুঝিয়েছেন। তাহলে যদি প্রশ্নটা এরকম দেয় যে অসুখী একজন কবিতায় তাকে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, আমি তাকে ছেড়ে দিলাম বলে কোট আনকোট করে দিল, দিয়ে বলল তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাহলে দিয়ে তোমাদের উত্তর লিখতে হবে যে অসুখী একজন কবিতায় কবিতার কথক তার প্রেয়সী তথা এক নারীকল্প দেশমাতৃকাকে বুঝিয়েছেন, এই তাকে শব্দটির মধ্য দিয়ে। এই পয়েন্টসগুলো তোমরা যদি মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত উত্তরগুলো দিতে পারবে। কিংবা ধরো, যদি প্রশ্ন দেয় আমার পায়ের দাগ কি ধুয়ে দিল, কিভাবে ধুয়ে গেল, বিভিন্নভাবে আসতে পারে, তাহলে উত্তর হবে কি, বৃষ্টি এসে পথে পড়ে থাকা কথকের বা কবির পায়ের দাগ ধুয়ে দিল।
কিংবা ধরো আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই আসে এই প্রশ্নটি, সেটা হচ্ছে এই যে আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো নেমে এলো তার মাথার উপরে, কিংবা পাথরের মতো পরপর পরপর বলতে কি বোঝানো হয়েছে, পাথরের মতো কেন বোঝানো হয়েছে? তাহলে বছরগুলো, উত্তরটা হবে এরকম যে বছরগুলো পার হওয়াকে পাথরের মতো বলার কারণ হয়েছে যে ক্রমান্বয়ে বছর চলে যাচ্ছে, বছর অন্তর্হিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই যে বছর বা সময় চলে যাওয়ার যে চাপ ও তার ভারের যে প্রাবল্য, সেই ভার বা প্রাবল্যটাকেই কিন্তু পাথরের মতো বলে বোঝানো হয়েছে। এটা একটা ব্যঞ্জনা, এটা একটা রূপক, এইভাবে। তারপরে ধরো যদি প্রশ্ন দেয় যে তারপর যুদ্ধ এলো, এটা কোট আনকোট করে দিল, যুদ্ধটি কিভাবে এলো, যুদ্ধ কিভাবে এলো, বা যুদ্ধকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে আমাদের কিন্তু উত্তর দিতে হবে যুদ্ধকে এখানে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কিংবা যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এইরকম ভাবে এমসিকিউ বা এসিকিউ গুলো তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তার জন্য তথ্যগুলো তোমরা যদি জানো তবে চমৎকার ভাবে সেটা উপস্থাপন করতে পারবে। এবার দেখো, যদি প্রশ্ন আসে যে শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হলো, এটার অর্থটা কি? শিশু আর বাড়িরা খুন হলো বলতে যে ভয়ঙ্কর যুদ্ধ, সেই ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু শিশু আর গৃহস্থদের প্রাণও কেড়ে নিল। শিশুদেরও তারা কিন্তু সেই যুদ্ধের লেলিহান শিখা রেহাই দিল না, পরিত্রাণ পেল না গৃহস্থরাও। সেই শিশু এবং গৃহস্থদের প্রাণ কেড়ে নেওয়াটাকেই কিন্তু এখানে বলা হয়েছে। এবার দেখো, যুদ্ধকে যে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যদি প্রশ্ন আসে যুদ্ধকে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণটা কি? তাহলে যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে যে তুলনা করা হয়েছে তার কারণ হলো ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র বা আগ্নেয় পাহাড়ের লাভা যে উদ্গীরণ হয়, সেই লাভা উদ্গীরণের মতো নির্গত আগুনে সব পুড়িয়ে ছারখার করে দেয়। সেই কারণে এখানে কিন্তু এই রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধকে তুলনা করা হয়েছে। কিংবা আরেকটি প্রশ্ন যেটা আসে, সেটিও খুব চমৎকার একটি প্রশ্ন, যে একদম দেখো কবিতার পরের লাইনটি যেখানে বললাম সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না বলতে কি বোঝানো হয়েছে? তাহলে সেই মেয়েটির উত্তরে আমরা কি লিখতে পারি? আমরা লিখব সেই মেয়েটির মৃত্যু হলো না কারণ সেই মেয়েটি কোট আনকোট করে দিতে হবে। আসলে কবির প্রেয়সীরূপী স্বদেশ, যুদ্ধে দেশীয় সভ্যতা ধ্বংস হয়, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত দেশ মরতে মরতেও কিন্তু বেঁচে যায়, প্রেম অফুরান, তাই কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। আমরা ঠিক তারপরে দেখো নতুন একটা স্তবক শুরু হয়েছে আবার, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এটা প্রশ্ন আসতে পারে কোথায় আগুন ধরে গেল? তাহলে উত্তর লিখতে হবে যে সমস্ত সমতলে আগুন ধরে গেল। তারপরের প্রশ্ন যদি এরকম আসে, শান্ত হলুদ দেবতারা, এখন তোমাদের আগের দিনও প্রথম ক্লাসটিতে আমি বলেছিলাম যে শান্ত হলুদ দেবতা বলতে কি বোঝানো হয়েছে। আবারও আজকে বলছি, তোমরা লিখে নিতে পারো, আমিও তোমাদের কাছে লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। শান্ত হলুদ দেবতা বলতে দেবতাদের যে নিষ্প্রাণতা, দেবতাদের যে স্থবিরতা, দেবতাদের যে প্রাণহীনতা, তার প্রতি কিন্তু শ্লেষাত্মকভাবে একটা ইঙ্গিত করা হয়েছে। তারা সহস্র বছর ধরে ধ্যানে ডুবেছিল, তারা মন্দির থেকে পড়ে গেল, তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল, যুদ্ধের সেই করালো গ্রাস তাদেরকেও কিন্তু ছাড় দিল না। সাধারণ মানুষ, দেশের নাগরিকরা যেভাবে যুদ্ধে রক্তাক্ত হলো, ক্ষতবিক্ষত হলো, ধ্বংসপ্রাপ্ত হলো, সেই রকম কুলীন সেই মন্দিরের দেবতারা, তারাও কিন্তু সেই যুদ্ধে লেলিহান গ্রাস থেকে রেহাই পেল না। তাই দেখো বলছে যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তাহলে এই যে জায়গাটা,
এই জায়গাটা তোমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে মুখস্থ মতো করে রাখতে হবে, লাইনগুলো একটু তৈরি রাখতে হবে যাতে করে উদ্ধৃতি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর তারপরে দেখো বলছে, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে এই প্রশ্ন, এই অংশটা পড়লাম, এর যদি প্রশ্নটা এইভাবে আসে যে যুদ্ধে কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, যুদ্ধে কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, তাহলে আমাদের বলতে হবে কি, আমাদের বলতে হবে যুদ্ধের অভিঘাতে চূর্ণ হয়ে গেল বা চূর্ণ হয়ে গিয়েছিল কথকের মিষ্টি বাড়ি, কথকের মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। এই সমস্ত কিছুই তথ্যটা দিতে হবে। তথ্য বাদ পড়লে কিন্তু নম্বরও কমে যাবে, নম্বরও বাদ পড়বে। তাহলে এইরকম ভাবে তারপর দেখো আছে শেষের একদম স্তবকটি, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি অপেক্ষায় রয়ে গেল? তোমাদের গোড়াতেই বলেছিলাম, আর একবার মনে করিয়ে দিচ্ছি। সেই মেয়েটি বলতে কবির রূপকল্প, সেই প্রেয়সী তথা স্বদেশ। এবার এই এমসিকিউ এসএকিউ সম্পর্কে তোমাদের কাছে আমি আলোচনা করলাম। এবার 3 নম্বরেরও যে প্রশ্ন তোমাদের কাছে বলেছি, কম বেশি 60টি শব্দে লিখতে হয়, 1+2 এইভাবে আসে। এই প্রশ্ন উত্তরগুলো যদি তৈরি করা থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় 3 নম্বরের প্রশ্নোত্তর করার ক্ষেত্রে। তবু মনে করিয়ে দিই, এবারের মাধ্যমিক পরীক্ষাতে 2020 মাধ্যমিক তোমরা পরীক্ষা দেবে 2021-এ, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যে কবি অসুখী একজন থেকে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নটা কিন্তু এসেছে 3 নম্বরের প্রশ্ন এসেছে। তাহলে কোন প্রশ্নটা এসেছে? প্রশ্নটা এসেছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? 1+2। তাহলে সে কে? সে বলতে কবির প্রেয়সী তথা স্বদেশ, দেশমাতৃকা। আর আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? কারণ যুদ্ধের যে ভয়ঙ্করতা, যুদ্ধ কাউকে রেহাই দেয় না, সেই যুদ্ধে সম্ভবত গল্পের কথক যিনি যাচ্ছেন তিনিও তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবেন না, বিপন্ন হবেন এবং সম্ভবত তিনিও আর হয়তো ফিরে আসবেন না। আমি আর কখনো ফিরে আসবো না বলতে সেই ঘটনার দিকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে। তবে আমি যেটা বলতে চাই, আমাদের একটু হিসেব করেই পড়তে হবে। এবার যেহেতু 3 নম্বরের প্রশ্ন এসে গেছে অসুখী একজন থেকে, আমার বিশ্বাস যে 2021 সালের মাধ্যমিকে কিন্তু অসুখী একজন থেকে 5 নম্বরের জন্য প্রশ্ন তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং তৈরি করে রাখতে হবে 5 নম্বরের প্রশ্ন, যেটা কম বেশি 150 শব্দে উত্তর করতে হয়। আমি তোমাদের কয়েকখানা প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা লিখবে, উত্তর তৈরি করবে, প্রয়োজনে পরে স্কুল খুললে আমাকে দিয়ে দেখিয়ে নেবে এবং কবিতার উত্তর লেখার সময় তোমরা কবিতার থেকে 2টি বা 1টি উদ্ধৃতি ব্যবহার করবে কোটেশন হিসেবে, তাতে উত্তরের মানটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এমসিকিউ 1 নম্বরের, এসএকিউ 1 নম্বরের, আমি যেই তথ্যগুলো দিলাম তোমাদের কাছে মৌখিকভাবে এবং লিখিতভাবে কিছু দিচ্ছি, সেগুলো তৈরি থাকলে এমসিকিউ এসএকিউ অসুখী একজন থেকে উত্তর করার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে আমি যেটা বলছি, 3 নম্বরের প্রশ্ন তোমরা এগুলো তৈরি থাকলেই তোমরা কবিতাটা ভালো করে যদি বুঝতে পারো এবং তৈরি করতে পারো, তবে 3 নম্বরের প্রশ্নের উত্তরও তোমরা করতে পারবে। তবে আমার বিশ্বাস 2021 সালের মাধ্যমিক পরীক্ষাতে অসুখী একজন থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে না। 5 নম্বরের জন্য তোমাদের তৈরি হতে হবে ভালো করে। সে 5 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের 3খানা প্রশ্ন দিয়ে দিচ্ছি, লিখিতভাবেই দিচ্ছি, তবু একবার পড়ে দিচ্ছি প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি আমি, অসুখী একজন কবিতার মূল বক্তব্যটি উদ্ধৃতি সহ আলোচনা করো।
উদ্ধৃতি সহ বলতে কবিতা থেকেই গুরুত্বপূর্ণ একটি বা দুটি বা তিনটি পংক্তি তোমরা বেছে নেবে, লেখার মাঝে মাঝে জায়গা মতো সেগুলোকে ব্যবহার করবে, তাতে উত্তরটা সমৃদ্ধ হবে। এটা গেল প্রথম প্রশ্ন। এটা তৈরি থাকলেই তোমাদের পুরো কবিতাটার উপরে তোমাদের দখল এসে যাবে এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন ভেঙে যদি দেয় সেখান থেকেও তোমরা উত্তর করতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই উত্তরের ক্ষেত্রে নামকরণ কাকে বলে, কত রকম ভাবে নামকরণ হয়, তারপরে মূল বিষয়বস্তুটা জানা থাকলে সেটাই তোমরা যদি উপস্থাপন করো বুদ্ধিমত্তার সঙ্গে, তাহলে উত্তরটা কিন্তু তৈরি হবে। তোমরা লিখে রেডি করবে, লিখে তৈরি করবে, প্রয়োজনে আমাকে দিয়ে দেখিয়ে নেবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইতোমধ্যেই প্রশ্ন দুটোর মধ্যে যেটা বললাম তোমাদের তৈরি হয়ে গেছে, শুধু একটু ছেঁকে নিয়ে লিখতে হবে। সেটা হচ্ছে, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে বিভৎসতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। অসুখী একজন কবিতায় যুদ্ধের যে বিভৎসতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তাহলে এই অংশটা 5 নম্বরের জন্য এই 3টে প্রশ্ন যদি তোমরা উত্তর হিসেবে উত্তর তৈরি করে ফেলো, তবে যে কোনো প্রশ্নের উত্তরই আমার মনে হয় তোমাদের নাগালে এসে যাবে, তোমরা খুব ভালোভাবে উত্তর করতে পারবে। আরেকবার আমি তোমাদের কাছে ব্যাকরণ পোর্শনে আসবো। ব্যাকরণ পোর্শনে আসার আগে তোমাদের কাছে আরও একবার আমি কবিতাটির মূল বিষয়বস্তুটা নিয়ে একটু আলোচনা করে দিতে চাই। যেভাবে প্রথম দিন বলেছিলাম, আজকে আরেকবার তোমাদের কাছে আমি সেই কবিতাটা সম্পর্কে একটু বলে নিতে চাই। যে এই যেহেতু 5 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করছি, সেই ক্ষেত্রে ধরো এই যে প্রথম প্রশ্নটা আমি বলেছি, অসুখী একজন কবিতার মূল বক্তব্যটি উদ্ধৃতি সহ আলোচনা করো, উদ্ধৃতি সহ আলোচনা করো। তাহলে সেক্ষেত্রে বিখ্যাত চিলিয়ান কবি যে পাবলো নেরুদার অসুখী একজন যে কবিতা, সেই কবিতাটা কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি, যে ভয়ঙ্কর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি, এবং যুদ্ধ কিন্তু আমাদের প্রেম, আমাদের ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। প্রেম কিন্তু চিরকালীন, ভালোবাসা কিন্তু চিরকালীন। সেই চিরকালীন বা অক্ষয় সেই প্রেমের ভালোবাসার কথাই কিন্তু এই কবিতার মধ্য দিয়ে দেখানো হয়েছে। যে একজন বিপ্লবী, তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যাবেনই, তাকে কেউ কখনো বিরত করতে পারবে না। একজন চিকিৎসক যেমন চিকিৎসা করবেনই, একজন নার্স যেমন জীবন বিপন্ন করেও তিনি মুমূর্ষু রোগীর সেবা করবেন, এবং সংক্রামক ব্যাধিতেও কিন্তু তাদেরকে পিছিয়ে রাখতে পারবে না। তারা শপথ নেন যে এইভাবেই তারা চিকিৎসা করবেন। সাম্প্রতিককালে তোমরা দেখছো যে কিভাবে আমাদের চিকিৎসা কর্মী যারা, ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারা নিজেদের জীবন বিপন্ন করেও যে মারণ ব্যাধি, সংক্রামক ব্যাধি করোনার মোকাবিলা করছেন এবং প্রাণ ফিরিয়ে দিচ্ছেন, সেই তারা যখন বাড়ি ফিরে যাচ্ছেন তখন আমাদের সবার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। তারা নিজেদের জীবনের পরোয়া করেন না। ঠিক সেই রকম যোদ্ধা যারা হন, তারাও কিন্তু যুদ্ধক্ষেত্রটাই তাদের কাছে পবিত্র ক্ষেত্র। যেমন ধরো আমাদের ক্ষেত্রে, আমাদের কাছে, তোমাদের কাছে বহুবার আমি বলেছি, একজন শিক্ষক শিক্ষিকার কাছে কিন্তু তার শ্রেণীকক্ষটাই কিন্তু সব থেকে বেশি পবিত্র। শ্রেণীকক্ষে আমরা পাঠদান করেই সব থেকে বেশি আনন্দ পাই। সেটাই আমাদের কাছে মুক্তি, সেটাই আমাদের কাছে সাধনা, সেটাই আমাদের কাছে মোক্ষ লাভের একমাত্র উপায়। তো যাই হোক, এর জন্য এই যে যুদ্ধক্ষেত্রে, এর জন্য যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে বিপ্লবীরা কিন্তু কখনো পিছিয়ে আসেন না। কিন্তু যে প্রিয়জনকে ছেড়ে তোমরা কবিতাটার দিকে একবার চোখ রাখো, আমি পরপর বলে যাচ্ছি, কবিতাটা দেখে দেখেই তোমরা বুঝতে পারবে। যে প্রিয়জনকে ছেড়ে তিনি সেই যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন, সেই তার পক্ষে এই বিচ্ছেদকে, যাকে ছেড়ে যাচ্ছে, মেনে নেওয়া কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে। তাই দেখো এখানে বলছেন, আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তার প্রতীক্ষা চলতে থাকে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই অনন্ত প্রতীক্ষা, তাই প্রহর গোনা চলতে থাকে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। বৃষ্টি আসে, বিপ্লবীর যোদ্ধার সেই হেঁটে চলে যাওয়া পায়ের ছাপ কিন্তু বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কিন্তু অপেক্ষা নিয়ে বেঁচে থাকে তার প্রিয় মানুষ, তার প্রেয়সী, তার রূপকল্প স্বদেশ। যুদ্ধের প্রস্তুতি শেষ হয়, এবার যথার্থ যুদ্ধ শুরু হয়। যুদ্ধের যে লেলিহান শিখা, তার তাণ্ডব, তার ভয়ঙ্করতা,
তারপর যুদ্ধ এলো। কিভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবার সেই তার ধ্বংসের তাণ্ডবে হতশ্রী হয়ে পড়ে সব। ধ্বংসের ভয়ঙ্কর লেলিহান শিখা গ্রাস করে একে একে সব কিছুকে। রক্তাক্ত হয় পৃথিবী, রক্তাক্ত হয় বাড়ি। সেই যুদ্ধ কিন্তু শিশু এবং কাউকে ছাড়ে না, গৃহস্থকেও তারা রক্তাক্ত করে, তাদের প্রাণ কেড়ে নেয়। হত্যা, রক্তাক্ততা, এই আশ্রয়হীন হয়ে মানুষের যে একটা নিরাপত্তাহীনতা এবং সমাজের যে একটা বিবর্ণ ধূসর রূপ, সেটা কিন্তু যুদ্ধ বিধ্বস্ত যে সমস্ত শহর নগর আমরা দেখেছি, তার ছবি দেখলেই আমরা উপলব্ধি করতে পারি তার যুদ্ধের ভয়ঙ্করতা কতটা। তাই তো আমরা বলি যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তিকামী মানুষ কখনো যুদ্ধ চাইতে পারে না। মন্দিরের সেই যুদ্ধ কিন্তু মন্দিরের প্রতিমাকেও কিন্তু ছেড়ে কথা বলে না, চূর্ণ বিচূর্ণ করে দেয়, ধ্বংস হয়ে যায়, সমস্ত কিছু ছিটকে যায়। তাই এখানে কবিতায় দেখো বলেছে যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, তাদের নিষ্প্রাণতার কথাই বলা হচ্ছে, প্রাণহীনতার কথাই শ্লেষাত্মকভাবে এখানে কিন্তু বলা হচ্ছে। উল্টে পড়ল মন্দির থেকে। মানুষ যেমন রেহাই পায় না, তারা অনেক বেশি উন্নত, তারা সুপিরিয়ার পাওয়ার হওয়া সত্ত্বেও যুদ্ধ কিন্তু তাদেরকেও রেহাই দেয় না। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে রইল তারা। এবার ধ্বংস হয়ে গেল বিপ্লবীর সেই ফেলে আসা সুন্দর সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে সে ঝুলন্ত বিছানায় ঘুমতো, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ, অর্থাৎ সেই যোদ্ধার শৈশব, সেই কৈশোরের সোনালী দিনগুলি যুদ্ধ ধ্বংস করে দিল, কেড়ে নিল। ধ্বংস হয়ে গেল তার চেনা শহর। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে গেল কে? কাঠ কয়লা। সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এবং রক্তের দাগ। রক্ত কখনো কালো হয় না, আমরা জানি রক্তের রং লাল, কিন্তু দীর্ঘদিনের রক্ত যখন জমাট বেঁধে যায় তখন সেই লাল রক্ত কিন্তু কালোতে রূপান্তরিত হয়ে যায়। সেই রক্তের কালো দাগ স্পষ্ট করে দেয় সেই ধ্বংস লীলা বা যুদ্ধের ভয়ঙ্কর প্রচণ্ডতাকে। কিন্তু সেই ধ্বংসস্তূপ যুদ্ধই শেষ কথা বলে না, কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেও কিন্তু জেগে থাকে প্রেম, ধ্বংসের মধ্যেও জেগে থাকে ভালোবাসা। যেটা তোমাদের একটু আগে বলেছিলাম যে প্রেম ভালোবাসা এটা কিন্তু চিরকালীন। বিপ্লবীর জন্য, যোদ্ধার জন্য অপেক্ষা করে থাকে তার সেই প্রেয়সী তথা স্বদেশ মাতৃকা। এই হচ্ছে যে মূল কবিতা। এই কবিতাটি যদি আমরা ভালো করে উপলব্ধি করতে পারি তাহলে 5 নম্বরের প্রশ্ন তোমাদের কাছে তৈরি করা কিন্তু কোনো সমস্যারই হবে না। এবার আমি চলে আসব ব্যাকরণ অংশে। ব্যাকরণ আমি কিছু লিখে দিলাম তোমাদের কাছে। গোড়াতেই বলে রাখি, যেহেতু তোমাদের S1-কে সামনে রেখে আমরা এগোচ্ছি, কারক, অকারক, বিভক্তি নির্ণয়, অনুসর্গ ইত্যাদি তোমাদের কাছে শেখানো হয়েছিল, তোমাদের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম। প্রয়োজনে আবারও সেই বিষয় নিয়ে আলোচনা করা যাবে পরবর্তী সময়ে। কিন্তু বর্তমানে যেহেতু আমরা কারক, অনুসর্গ, বিভক্তি, অকারক ইত্যাদি আমরা শিখেছিলাম, সেই কারক নির্ণয়টাই শুধুমাত্র আমি তোমাদের কাছে দিলাম, কারণ S1 পরীক্ষাতে সিলেবাসটা তাই আছে। কিভাবে কি করতে হবে তোমাদের কাছে আমি সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বললাম। আমি সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন এগুলো যখন শেখানো হবে তখন কিন্তু আমি তোমাদের কাছে সেই সম্পর্কিত বিষয়টা আমি দেব, ব্যাকরণটা সেটা আমি করতে দেব। পরবর্তী ক্ষেত্রে সেটা হবে। বর্তমানে শুধুমাত্রই কারক ও অকারক নির্ণয়টা দিলাম, বিভক্তি অনুসর্গ নির্ণয়টা দিলাম। আমি করে তোমাদের কাছে এই ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখবে। এইটা নিয়ে আমি আর আলোচনার মধ্যে যাচ্ছি না। আজকেই তোমাদের অসুখী একজন কবিতাটি পড়ানোর ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ অসুখী একজন কবিতার ক্লাস আমি দুটি ভাগে ভাগ করে করলাম। প্রথম দিন আমি পড়িয়েছিলাম কবিতাটি, প্রেক্ষাপটটা বলেছিলাম। আজকে কিন্তু কবিতাটা সম্পর্কে আবারও একবার তোমাদের কাছে বিষয়বস্তুটা তুলে ধরার চেষ্টা করলাম এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। কিছু লেখা তোমাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থেকেই পড়াশোনা করো। এভাবেই আমরা আপাতত পড়াটা চালিয়ে নিয়ে যাব। পরবর্তী ক্লাসে আবার নতুন একটি বিষয় আমি শুরু করব। ধন্যবাদ।